হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায়। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। সেটি হলো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আমি যে কথাটা বলেছি সেটা হলো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা। এই মামলাটির আগামীকাল শুনানি হবে 2টোর সময়। সেটা আমরা দেখতে জানি এবং দেখেওছি, সেটা কজলিস্টে প্রকাশিত হয়েছে। আর এখন এই মামলাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে, সেটি হলো অঙ্কিতা অধিকারীর যে চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি বাতিল হওয়ার পরে তাকে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে টাকা জমা দিতে হয়েছিল। সেই টাকা তিনি জমা দিয়েছিলেন এবং সেই টাকা জমা দেওয়ার পরে তার চাকরিও গিয়েছিল, আমরা সেটা সকলেই জানি। এবং সেই টাকা ফেরত চেয়ে এবং চাকরি পুনরায় বহাল থাকার জন্য তিনি কিন্তু সুপ্রিম কোর্টে রিপিটিশন দাখিল করেছে। সেটা কিন্তু বেশ বড় করে প্রকাশিত হচ্ছে বা আমাদের কাছে জানান দিচ্ছে। আর এই মামলাতে উনি যে মামলা করেছেন, সেই মামলার ফলে কি এই এসএসসি যে 26,000 চাকরি বাতিল মামলা, এটা কি কোনো মোড় ঘুরতে পারে? এই নিয়ে আমি বিশদ আলোচনা করব। তবে বিশদ আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকুন, চ্যানেলটির পাশে থাকুন এবং আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগান। দেখুন, 2016 সালে যে এসএলএসটি পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন নিয়েছিলেন, তাতে ভুরি দুর্নীতির অভিযোগ থাকার কারণে মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি এবং তার যে দেবাংশু বসাক মহাশয়, তার ডিভিশন বেঞ্চ পুরো 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলকে বাতিল করে দিয়েছিলেন। এখন 2016 সালের এই চাকরি বাতিল মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ কোথায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে সেই মামলা পরিচালিত হচ্ছিল, সেটা আমরা সকলেই জানি, প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। এখন পরবর্তীকালে তিনি রিটায়ার্ড হন, নতুন বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না মহাশয়, আমরা সকলেই জানি, এবং তার বেঞ্চেই এই মামলাটি বিচারাধীন। আগের যে শুনানি ছিল সেখানে একজন নতুন বিচারপতি ছিলেন, 3 বিচারপতির বেঞ্চ ছিল, সেখানে স্বামীনাথন বলে একজন নতুন বিচারপতি মহাশয় ছিলেন। সেখানে কিন্তু সেদিন শুনানি হয়নি, তার কারণ নতুন বিচারপতি থাকার কারণে নতুন করে কেসটি শোনার প্রয়োজন বলে এটিকে সেদিন গ্রহণ করা হয়নি। পরবর্তী 15 তারিখে 2জন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে শোনা যাচ্ছে বা হবে। এখন এরই মাঝে আমাদের সিঙ্গেল বেঞ্চে এই চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একটি কিন্তু রায়দান হয়েছিল বা জাজমেন্ট হয়েছিল। সেখানে প্রাক্তন মন্ত্রী মানে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল, আমরা সকলেই জানি। তিনি কোচবিহারের একটি স্কুলের টিচার ছিলেন এবং সেখান থেকে তাকে শুধু চাকরি যাওয়াই নয়, তার যে বেতন পেয়েছিলেন অর্থাৎ পারিশ্রমিক পেয়েছিলেন, সেই পারিশ্রমিকের টাকাও তাকে ফেরত দিতে হয়েছিল। সেটা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে সেই টাকা জমা দিতে হয়েছিল তাকে। উনি 2 কিস্তিতে সেই টাকা ফেরত দিয়েছিলেন, এটা আমরা সকলেই জানি। এবং তারপরে অনেক দিন হয়ে গেছে, সুপ্রিম কোর্টের সেই মামলা বিচারাধীন, বিচার চলছে। এরই মাঝে একটি কিন্তু নতুন আপডেট পাওয়া গেছে এই খবর সম্পর্কে, সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কি হয়েছে না, দেখব যে এসএসসি মামলা চাকরি ও টাকা ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে অঙ্কিতা। আমরা এই খবরটা পেপার কাটিং থেকে পেয়েছি এবং আমরা অনেক জায়গা থেকেও খবরটা পেয়েছি যে এই জায়গাতে পরবর্তী দিনে অর্থাৎ 15 তারিখে আগামীকাল এই মামলাটি উঠবে এবং
অঙ্কিতা অধিকারীর যে আইনজীবী তিনি কিন্তু বিশদে তার মক্কেল সম্পর্কে কথাটি বলবেন। কি বলা হয়েছে পেপার কাটিংয়ে সেটি কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু পড়ে শোনাবো। কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টের। এসএসসি মামলায় শীর্ষ আদালতে সেই অবস্থানকে 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 কী করে লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, অস্ত্র করে চাকরি ও টাকা ফেরত চেয়ে আবেদন করলেন অঙ্কিতা অধিকারী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা হারানো চাকরির পাশাপাশি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে থেকে জমা দেওয়া 15,92,843 টাকা অর্থাৎ প্রায় 16 লক্ষ টাকা ফেরত চান তিনি। তাই সুপ্রিম কোর্টে চলা মূল এসএসসি মামলায় যুক্ত হয়েছেন। যে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলছে মামলা। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশের উপর রয়েছে স্থগিতাদেশ, অর্থাৎ এখনই কারো চাকরি যাচ্ছে না। আগামী 15ই জানুয়ারি সর্বোচ্চ আদালতের দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রয়েছে পরবর্তী শুনানি, অর্থাৎ কালকে। সুপ্রিম কোর্টে অঙ্কিতার আইনজীবী অনিন্দ মুখোপাধ্যায় বলেন, আমার মক্কেল 2018 সালে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলের সহকারী শিক্ষিকার চাকরি পেয়েছিলেন, রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন, কিন্তু নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ হয়েছে বলে হাইকোর্টের নির্দেশে 2022 সালে তাকে চাকরি ছাড়তে হয়। হাইকোর্টের নির্দেশ মেনে ফেরত দিতে হয় এতদিনের বেতনের অর্থ। দু দফায় প্রায় 16 লক্ষ টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করতে হয়, কিন্তু এখন সুপ্রিম কোর্টে মামলাটি ভিন্ন মাত্রা পেয়েছে, তাই চাকরি ও টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন অঙ্কিতা। 15 জানুয়ারি মামলার শুনানিতে সওয়াল করা হবে বলে জানান তার আইনজীবী। আমরা এইটুকুন পেপার কাটিংয়ে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি যে কী বিষয় বা বিষয় সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস। অর্থাৎ অঙ্কিতার আইনজীবী 15 তারিখে অর্থাৎ আগামীকাল তার যে শুনানি আছে সুপ্রিম কোর্টে, সেই শুনানিতে তার আইনজীবী কিন্তু বিশদে সেটা সুপ্রিম কোর্টের মাননীয় সম্মানীয় বিচারপতিদ্বয়ের কাছে তুলে ধরবেন, এটা কিন্তু পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মামলাটি উনি তুলবেন এর ভবিষ্যৎ কী, মোড় কি ঘুরতে পারে? দেখুন, এখানে একটি বিচার পর্ব পরিচালনা চলাকালীন অর্থাৎ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চাকরি গিয়েছিলেন, অর্থাৎ বিভিন্ন কারণবশত বা বিভিন্ন নিয়মের অনিয়ম হয়েছিল বলে কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সেই চাকরি কিন্তু কেড়ে নিয়েছিলেন বা চাকরি থেকে তাকে বরখাস্ত করেছিলেন, এবং টাকাও তার যে বেতন পেয়েছিলেন সেই টাকাও কিন্তু তাকে ফেরত দিতে হয়েছিল, এটা কিন্তু আমরা দেখেছি। এখন এই যে মামলা দীর্ঘদিন পরে তিনি আবার তার আইনজীবীর মারফতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তুলছেন, এর ফলে কিন্তু কেসটা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। তার কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, যে সুপ্রিম কোর্টে যখন এই বিষয়টি তোলা হচ্ছে তখন কিন্তু যে ধারাবাহিক সিরিয়াল বা যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের কিন্তু একটি প্রশ্ন কিন্তু সকলের সামনে উপস্থিত হচ্ছে এবং তাকে অভিযোগ জানানো তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তার র্যাঙ্ক জাম্প করে তার চাকরি হয়েছে। এর ফলে কি হচ্ছে, তার চাকরি কী কারণে গিয়েছিল, তার চাকরি যাবার কারণ কি, এবং তার চাকরি যাবার যে মূল উদ্দেশ্য বা মূল কারণ, সেই মূল কারণটা কতটা ডিপ ছিল, সেই ডিপটাও কিন্তু, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু প্রধান বিচারপতির কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। এখন এই প্যানেল যেটা 2016 সালের শিক্ষক অশিক্ষক কর্মচারীর যে প্যানেল, এখানে কিন্তু অনেক যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মচারী বৃন্দ আছেন, শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া, অশিক্ষক কর্মচারী বৃন্দ সকলেই আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আরও নতুন করে একটা মামলা অ্যাড হচ্ছে, এর ফলে কী হবে? কেসটা জটিল থেকে জটিলতর হচ্ছে। শুধু টাকা এবং চাকরি, এই দেখো দুটো যে জিনিস, এই দুটো কিন্তু সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে, সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণে কিন্তু চাকরিটা গিয়েছিল, এবং সেটা দেখা গিয়েছিল যারা কিন্তু
প্রথমে ছিল তাদেরকে কিন্তু পরে করে দিয়ে চাকরিটা পাওয়া গিয়েছিল, মানে পেয়েছিলেন। সেখানে কিন্তু পরবর্তী সময়ে তাকে তার চাকরি যাবার পরে কিন্তু ও আরও এখন দীর্ঘদিন পর সেটা সুপ্রিম কোর্টে উঠছে। এখন কেসটা কোন দিকে মোড় নেয় বা কেসটার পরিপ্রেক্ষিত কী হয় সেটা কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে যখন তোলা হবে, ওনার আইনজীবী যখন তুলবেন, তখন কিন্তু আমরা সকলে দেখতে পাবো যে বিচারপতি কোন দিকটাতে বা কোন বিষয়টিকে ধরে প্রশ্ন করেন বা তার কাছে কি জানতে চান, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন এটা যেমন একটা বিষয় বা এটা যেমন একটা দিক, তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সেগ্রিগেশন, অর্থাৎ আলাদা যোগ্য এবং অযোগ্য। এই যোগ্য এবং অযোগ্য লিস্ট কি সুপ্রিম কোর্টে কালকে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক দেয়া হবে? এটাও কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমরা জানি না কি করবে, তবে আগা গত গত যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু প্রধান বিচারপতি কর্তৃক একটি বলা হয়েছিল যে তিনি খুব তাড়াতাড়ি এই কেসটা ফয়সালা করতে চান। আমার মনে হয় বা আমরা যতটুকু অনুসন্ধান করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে কালকে যদি শুনানি হয়, অর্থাৎ আগামীকাল 15 তারিখে যদি শুনানি হয়, তাহলে আর একটা ডেট হয়তো প্রধান বিচারপতি নেবে এবং তারপরে হয়তো কেসটি রিজার্ভ হয়ে যাবে। আমার যতটুকুন ধারণা বা আমাদের যতটুকুন আমরা বুঝতে পারছি, এখন বিষয়টি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, বিভিন্ন দিক থেকে জটিল হয়ে উঠছে। তার কারণ হচ্ছে একটা দিক আমি আপনাদের সামনে বলতে পারি, সেটা হলো নট কল ফর ভেরিফিকেশন। অর্থাৎ নট কল ফর ভেরিফিকেশন মানে কি, আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি বিভিন্ন নাম্বার, যেমন ধরুন গ্রুপ ডি বলুন, গ্রুপ সি বলুন, 9, 10 বলুন, 11, 12 বলুন, যারা চাকরি পেয়েছে বেশিরভাগ, মানে যাদের লিস্ট আমরা পেয়েছি, তা সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে যেমন গ্রুপ ডির ক্ষেত্রে আমার কাছে কিছু এসেছে, যেমন তারা হয়তো 15 নাম্বারটাকে হয়তো বাড়িয়ে অনেকটা করা হয়েছে। এখন যারা নট কল ফর ভেরিফিকেশনে এলো, তারা কিন্তু ওই পরীক্ষার্থীর থেকে বেশি নাম্বার পেতে পারে। এটা কিন্তু একটা সহজ প্রসেস বা একটা ধারাবাহিকতা বলে। তাহলে নট কল ফর ভেরিফিকেশনের যে পরীক্ষার যে ডাক পেল না, সে কি দোষ করলো? এখন সে তো ওদের থেকে যোগ্য, কারণ সিবিআই যে লিস্ট প্রকাশ করেছে তার থেকে তো উনি যোগ্য পরীক্ষা, সেই নট কল ফর ভেরিফিকেশন। সেই নট কল ফর ভেরিফিকেশনের যে আইনজীবী আছেন তিনি তো ছেড়ে দেওয়ার কথা নন। তাহলে বিভিন্ন দিক থেকে এই বিষয়টি যে একটা জটিল থেকে জটিলতর হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এই প্যানেলের মধ্যে অনেক যোগ্য শিক্ষাকর্মীবৃন্দ আছেন, এটা কিন্তু একদমই জলের মতো পরিষ্কার। তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারা চাকরিটা পেয়েছেন। তারা কোনো মামুলিভাবে চাকরি পাননি, তারা কোনো মানে খেলতে খেলতে চাকরি পায়নি। তারা যথেষ্ট পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর তারা সেখানে চাকরি পেয়েছে, র্যাঙ্কে এসেছে। তাহলে ওই যে যোগ্য শিক্ষাকর্মীবৃন্দ আছে, তারা কি দোষ করছে? তাহলে স্কুল সার্ভিস কমিশনের উচিত যোগ্যদের লিস্ট দিয়ে দেওয়া, এরা যোগ্য আর এনারা অযোগ্য। যোগ্যরা সসম্মানে স্কুলে যাক, যোগ্যরা সসম্মানে তাদের কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সম্পাদন করুক, আর অযোগ্যরা মামাবাড়ি যাক। এটাই তো কমিশনের উচিত। কারণ একটা কমিশন, স্কুল সার্ভিস কমিশন যখন পরীক্ষার পদ্ধতি আয়োজন করেছে, পরীক্ষা নিয়েছে, তার কাছে সব ডকুমেন্টস থাকা কথা। সব ডকুমেন্ট তাদের কাছে, সে কত নাম্বার পেয়েছে, তার মানে তার নর্মস কতটা, বা সে কাট অফে যাবে কি না অরিজিনাল, সেটা তো তাদের কাছে থাকা দরকার। আগামীকালের যে শুনানি আছে 15 তারিখে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সেই লিস্ট ধরে দেওয়া দরকার যে দেখুন, আমরা এগুলো অযোগ্য, এগুলো যোগ্য, আমরা এগুলোকে আলাদা করতে পেরেছি, এগুলোই অরিজিনাল যোগ্য ব্যক্তি। তাহলে যোগ্যরা, আমার যেসব শিক্ষক বন্ধুরা, শিক্ষিকা মহাশয়া বৃন্দ আছেন,
যেসব শিক্ষাকর্মীবৃন্দ আছেন তারা সসম্মানে থাকবে, তাদের চাকরি, তাদের সম্মান কী বলবো জ্বলজ্বল করবে। তাই স্কুল সার্ভিস কমিশনের প্রথম এবং প্রধান কর্তব্য কী, যে যোগ্য এবং অযোগ্য লিস্টটা সকলের সামনে পরিবেশন করা, দিয়ে দেওয়া যে এগুলো যোগ্য, এবং আগামীকালে সেই সুযোগ স্কুল সার্ভিস কমিশনের যে যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দেওয়া। কারণ কে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, কার নাম্বার বাড়ানো হয়েছে, কার ডেট এক্সপায়ার করা হয়েছে, কার অমুক করা হয়েছে, অত সব কিন্তু আমরা দেখতে যাব না। যোগ্য অযোগ্য লিস্ট সরকারকে কমিশনকে দিতে হবে, এবং কমিশন সেই লিস্ট দিয়ে সকলের সামনে দেয়া হোক, যে আমরাও যেমন দেখতে পাই যে এরা যোগ্য এরাও যোগ্য। তাহলে তো বাবু সব পরিষ্কার হয়ে যাবে, এখানে জটিলতার কোনো প্রশ্নই থাকবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো এটাই চাইছেন যে যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দেয়া হোক, কারা যোগ্য এবং কারা, এখানের মধ্যে তো কোনো আপনার দ্বিধা বা দ্বন্দ্ব থাকার কথা নয়। কারণ সকলেই চাইছে, আমার মতন একজন ব্যক্তিও চাইছে, আপনার মতনও একজন মানুষ চাইছে, যে ভিডিওটি দেখছে সেও চাইছে যে যোগ্য অযোগ্যকে আলাদা করে দেয়া হোক। তাহলে তো সুন্দরভাবে এই প্যানেলটি কোনো অসুবিধা থাকবে না। আর যারা অযোগ্য হলো তারা বেরিয়ে গেল, যারা ওয়েটিং আছে তারা চান্স পেয়ে গেল। কারণ ওয়েটিংয়ের যে আইনজীবী আছে সে তো ছেড়ে দেবে না, কারণ অযোগ্যরা বেরিয়ে গেলে যে কাট অফ মার্কসটা থাকবে সেই কাট অফ মার্কসটা অনেকটা নেমে যাবে। একটা সাধারণভাবে যদি ধরুন 5,000 বেরিয়ে যায় অযোগ্য ব্যক্তি, তাহলে অযোগ্য ব্যক্তির যে 5,000 বেরিয়ে গেল সেই কাট অফ মার্কসটা তো নিচে নেমে যাবে। তখন যারা ওয়েটিংয়ে আছে সেই অযোগ্যদের ব্যক্তিদের জায়গাতে যে ওরা ওয়েটিং আছে তারা তো পেয়ে যাবে। তাহলে এখানে তো কোনো অসুবিধা থাকার কথা নয়। অযোগ্যরা মানে বেরিয়ে গেলে যারা ওয়েটিং আছে তারা চাকরি পেয়ে যাবে। এবং যদি ওয়েটিংরা যদি কমপ্লিট হয়ে যায়, নট কল ফর ভেরিফিকেশান যারা পায়নি ডাক্তাররা কিন্তু চান্স পাবে। এ তো জলের মতন পরিষ্কার একটা, যেমন নদীর জল যেমন নিচ দিকে বয়ে যায় সুন্দর, সবাই জানে নদীর জল উপর দিকে উঠবে না, সেরকমভাবে পরিষ্কার হয়ে যাবে। তাই সকলকে আমি সকলের কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সঠিক লিস্ট দিয়ে দেন, যোগ্য অযোগ্যকে আলাদা করে দেন, এটার মধ্যে কোনো দ্বিধাবিভক্ত থাকবে না। যোগ্য অযোগ্য আলাদা হয়ে গেলেই আপনার এই প্যানেলের উপরে কোনো প্রভাব পড়বে না। আর যারা আমি এমনও শুনছি নট কল ফর ভেরিফিকেশন যারা আছে তারা কিন্তু তাদের যে আইনজীবী আছে তারা কিন্তু বলবে স্বাভাবিক ব্যাপার, কারণ তার তো মক্কেল যোগ্য, এখন তো যোগ্য ধরতে হবে তাকে। কারণ যদি সেই অযোগ্যরা বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাতে তার যে মক্কেল সে তো যোগ্য। তাই স্কুল সার্ভিস কমিশনের উচিত সার্বিক দিক বিচার করে, সব পন্থাকে অবলম্বন করে সঠিক এবং যে সত্য সেই সত্য লিস্ট সকলের সামনে প্রকাশ করে দেওয়া। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয়ের কাছে সেই লিস্ট দিয়ে দেওয়া, এবং যে বলা উচিত যে এগুলো অরিজিনাল, এগুলো সত্য, এবং এই লিস্টের দ্বারাই কি হয়েছে, যারা খেটেছে পরিশ্রম করেছে তারা চাকরি পেয়েছে, আর যারা অযোগ্য তারা চাকরি থেকে বিতাড়িত হবে, তারা চাকরি থেকে বাদ যাবে। এই তো পরিষ্কার। আমরা আগামীকাল চোখ রাখবো সকলে সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষে প্রধান বিচারপতির বেঞ্চে, দেখব যে সেখানে কীরকম শুনানি হচ্ছে, এবং এই যে অঙ্কিতা অধিকারীর যে মামলা উঠবে কালকে আগামীকাল, সেখানেও কিন্তু আমরা দেখব যে ওনার যে আইনজীবী আছে তিনি কি বক্তব্য পরিবেশন করছেন, এবং মাননীয় বিচারপতি কী ধরনের প্রশ্ন করছেন বা কী রকম রিয়াকশন করছে, সেটা কিন্তু কালকে আমরা সকলে দেখতে পাবো। তবে আমি সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের পাশে আছি। আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল কিন্তু সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের পাশে আছে। তার কারণ একজন শিক্ষক, একজন শিক্ষিকা, একজন শিক্ষাকর্মী কতটা পরিশ্রম করলে, কতটা কষ্ট করলে, কতটা স্বার্থ ত্যাগ করলে চাকরি পায়, সেটা কিন্তু আমার থেকে কেউ বেশি জানে না। তাই আমি স্কুল সার্ভিস কমিশনের কাছে অনুরোধ করব, আপনারা সঠিক এবং যোগ্যদের লিস্ট কালকে আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতির কাছে দিয়ে দেন। কারণ যোগ্যরা যোগ্যই, যোগ্যদের সঙ্গে অযোগ্যদের কোনো তুলনা হয় না।
আগামীকাল দেখা হচ্ছে। আগামীকালের নতুন কোনো খবর পেলে আমি আপনাদের সবার থেকে সকলের আগে পরিবেশন করব। সকলে খুব ভালো থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। আমি অবশ্যই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভালো হোক, তারা সকলেই স্কুলে স্কুলে যেমন যাচ্ছে সেরকমই যাক, সকলের ভালো হোক, সকলে ভালো থাকুন এবং স্কুল সার্ভিস কমিশন তার কাজ করুক, তার যে সত্য সেই সত্যতা সকলের সামনে নিয়ে আসুক, এইটুকুনি প্রার্থনা করব, এইটুকুনি অনুরোধ করব তাদেরকে এবং চ্যানেলটির সকলের পাশে থাকারও সকলকে বার্তা দেব, অনুরোধ করব। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।